সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তারেক রহমান শি জিনপিং বৈঠক, বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব, বেইজিংয়ের তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতার আগ্রহ প্রকাশ। টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। লক্ষ্মীপুরে মা ও 3 মেয়ে হত্যার ঘটনায় কুমিল্লার হোমনায় শোকের ছায়া। বাকরুদ্ধ বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য। হত্যার কারণ নিশ্চিত নয় পুলিশ। একটি তদন্ত টিম গঠন করেছি, 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করছে, তদন্ত অব্যাহত আছে। তাজিয়া মিছিল আর হাই হোসেন ধ্বনিতে ঢাকায় পালিত হলো পবিত্র আশুরা। কারবালা প্রান্তরে রক্তাক্ত ঐতিহাসিক ঘটনার স্মরণে নানা আনুষ্ঠানিকতা। একের পর এক সেতু নির্মাণ হলেও বুড়িগঙ্গার বুকে নৌকা এখনও রাজধানীমুখী হাজার হাজার মানুষের যাতায়াতের ভরসা। শত শত মাঝির জীবিকার উৎস। শিখছি নৌকা পাওয়া, এবার আগে তখন ইনকাম অনেক ভালো হইতো, এখন ইনকাম একটু কম। কোন 500 হয়, কোন 700 হয়, কোন 1000 হয়, কোন হয় না। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 589 জনে দাঁড়িয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ। প্রাণহানির সংখ্যা বৃদ্ধির আশঙ্কা, চলছে উদ্ধার অভিযান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের স্থানীয় সময় আজ সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করতে চায় চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিন। প্রথমেই দেশটির ঐতিহাসিক টিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপরই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, প্রধানমন্ত্রীর এই সফরে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। উইথ অনারেবল প্রাইম মিনিস্টার ইন হিজ মিটিং উনি উল্লেখ করেছেন, চায়না উইল সাপোর্ট দ্য প্রাইম মিনিস্টার টু লিড দি কান্ট্রি টুয়ার্ডস প্রসপারিটি, টু লিড দে উইল সাপোর্ট বাংলাদেশ হিজ প্রাইম মিনিস্টার অনারেবল তারেক রহমান। ব্রিফিংয়ে আরও জানানো হয়, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার কথা আলোচনা হয়েছে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করতে চায় চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা, চিটাগাং পোর্টকে আরও কীভাবে আধুনিকরণ করা যায় এবং আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি, যেখানে শুধু বাংলাদেশের জন্য না, চিটাগাং পোর্ট অন্যান্য দেশের জন্য সার্ভ করবে, সেটা নিয়ে যেমন আমরা কাজ করতে চাই। একই সাথে মংলা পোর্টকে আপগ্রেড করবার জন্য এবং মংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ করবার জন্য, সার্ভিস ওরিয়েন্টেড করবার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকেও আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশে আমরা জানি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে
তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক, এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। একই দিনে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি। পাশাপাশি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। দেশটিতে সফর শেষে স্থানীয় সময় বিকাল 5:15টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন। রাত 7:45 ঢাকায় পৌঁছান তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপির জ্যেষ্ঠ নেতারাও বিমানবন্দরে দলের চেয়ারম্যানকে স্বাগত জানান। বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল 5:16 চায়না সাউদার্ন অ্যালায়েন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন। লক্ষ্মীপুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র সদস্য বেঁচে আছেন, তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। সিফাত হোসেন পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্য। বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুরে তার মা ও 3 বোনকে কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের সবাইকে হারিয়ে সিফাত এখন প্রায় বাকরুদ্ধ। মা ও বোনদের কথা স্মরণ করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন। শাহিনুর বেগম তার 3 মেয়ে সাইমা আক্তার, ইকরা আক্তার ও শিফা আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে অন্তর মজুমদার নামের এক যুবকের বিরুদ্ধে। ক্ষুব্ধ স্থানীয়দের গণপিটুনিতে তিনি প্রাণ হারিয়েছেন। শুক্রবার লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে 5 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। শাহিনুর বেগম ও তার 3 মেয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শেষে কুমিল্লার হোমনায় তাদের নিজ গ্রামে দাফন করা হয়। অন্তর মজুমদারের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ তা এখনো নিশ্চিত করতে পারেনি। একই পরিবারের 4 জন হত্যাকাণ্ড এবং পরবর্তীতে অ্যাকিউজড গণপিটুনিতে মারা যাওয়ার বিষয়ে এই 5 জন ঘটনায় মামলা দায়ের হয়েছে। এখন আমরা এই মামলা তদন্তের বিষয়ে একটি তদন্ত টিম গঠন করেছি। 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করছে, তদন্ত অব্যাহত আছে। মা ও 3 মেয়েকে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর থানায় 2টি মামলা হয়েছে। একটির বাদী পুলিশ, অন্যটি করেছেন পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্য সিফাত হোসেন। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর মোহাম্মদপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটছে। সবশেষ লক্ষ্মীপুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন, যা উঠে এসেছে দীপ্ত টিভির আজকের জনতার কথায়। প্রতিদিনই গণমাধ্যমগুলোতে দেশের নানা প্রান্ত থেকে আসা গুম, খুন, হত্যা, নারী ও কন্যা শিশু নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধের খবর শিরোনাম হয়। পথ চলতে আতঙ্কে থাকেন সাধারণ মানুষ। এমন অবস্থায় কেমন আছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি? মানুষের ভিতরে আইনের প্রতি শ্রদ্ধা কমে গেছে, ঠিক আছে, এই জন্য অপরাধটা বেড়ে গেছে। আর যে আইনটা প্রয়োগ করা দরকার ওই আইনটা কিন্তু প্রয়োগ হইতেছে না। ছিনতাইটা আর হচ্ছে আপনার মাদকটা একটু বাড়ছে, সরকার এদিকে একটু বেশি মনোযোগ দেওয়া দরকার। বর্তমান সময় আরেকটা জিনিস খুব প্রকট আকার ধারণ করছে। মসজিদ এবং মাদ্রাসাগুলোতে ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে প্রতিনিয়ত বলাৎকার এবং ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। তো আমি বলবো নারী এবং শিশুদের উপরে চরম মাত্রায় অত্যাচার এবং নির্যাতনের মাত্রাটা অত্যন্ত ভয়ঙ্কর লেভেলে বেড়ে গেছে। সরকারের উচিত
যে নারী নির্যাতন, ধর্ষণ এর বিরুদ্ধে কঠোর আইন এবং তাদের আইনে আওতায় এনে জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করে তাদের কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক। তত্ত্বাবধায়ক আমলে কিন্তু ব্যাপক চাঁদাবাজি ছিল। বর্তমানে চাঁদাবাজিরা একেবারে জিরো টলারেন্স না, তবে একেবারে কম। সারা দেশে আমরা যে দেখতেছি যে মাদক আগেও ছিল, এখন আছে। তো আমি মনে করি যে মাদকের বিরুদ্ধে একটা অ্যাকশনে নামা উচিত এই সরকার। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু ডেভেলপ করে মাদকের বিরুদ্ধে যদি অভিযান চালানো হয়, তাহলে আমি মনে করি দেশটা, এই সরকার আরও জনগণের আরও আস্থা অর্জন করতে পারবে। যাচ্ছি পরের প্রসঙ্গে। তাজিয়া মিছিল আর হাই হোসেন ধ্বনিতে ঢাকায় আজ পালিত হলো পবিত্র আশুরা। 61 হিজরির এই দিনে ইয়াজিদ বাহিনীর হাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন। ইসলামের ইতিহাসে এই ঘটনা ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামের দৃষ্টান্ত হয়ে আছে। কেউ পরেছেন কালো পোশাক, কারো মাথায় কালেমা লেখা পতাকা, সবার কণ্ঠে কারবালার রক্তাক্ত ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। ইতিহাসের পথ ধরে এমন কিছু দিন ও মুহূর্ত আসে যা কেবল ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ থাকে না, বরং হয়ে ওঠে মানবজাতির নৈতিক চেতনার এক আয়না। এমনই এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন 10ই মহররম, যা আশুরা নামে পরিচিত। হিজরি 61তম বর্ষের মহররম মাসের আজকের দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। সেই থেকে 10ই মহররম মুসলিমদের জন্য ত্যাগ ও শোকের প্রতীক হয়ে উঠেছে। ইসলামের সুদীর্ঘ ইতিহাসে আশুরা কেবল একটি নির্দিষ্ট তারিখ নয়, বরং সত্য ন্যায়ের জন্য চরম আত্মত্যাগের এক জ্বলন্ত উপাখ্যান। কারবালার প্রান্তরে নবী পরিবারের রক্তে ভেজা মাটি মনে করিয়ে দেয় আপসীন সংগ্রামের এক অমোঘ বাণী। প্রত্যেক বছর হোসেনকে স্মরণ করেই আমরা তাজিয়া মিছিলে অংশগ্রহণ করি, যেন সকলের মাঝে হোসেন বেঁচে থাকে। ইমাম হোসেনের যে শহীদ হয়েছেন, এই উপলক্ষে আমরা আজকে এই শোক র্যালিটা সারা বিশ্বকে জানান দেওয়ার জন্য এই শোক র্যালিটা বের করি। সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন ইসলামের নির্দিষ্ট প্রদত্ত দিক নির্দেশনা আমরা ফলো করতে পারি। সকালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। খালি পায়ে শোকের পতাকা হাতে নিয়ে মিছিলে নারী ও শিশুসহ নানা বয়সের হাজারো মানুষ অংশ নেন। এ সময় ইয়া হোসেন হাই হোসেন ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আজকে দিনটাই যে শোকের তা নয়, এই মহরম মাসটাই শোকের। আমাদের ভিতরে অনেকের ধারণা যে এই শোক এটা শুধু সিয়ারা করে, কথাটি ঠিক না। সিয়ারা এটা করে না, এটা করবে যারা রসুলের আশেক, তারাই করবে। মহরমের 10 তারিখ কি হয়েছে সেটা জানানোর জন্য আমরা আজকে রাস্তায়। মিছিলে দেখা যায় অনেকের চোখে অশ্রু, আবার কারো বুক চাপড়ানোর দৃশ্য। তাজিয়া মিছিলকে ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। ধর্মীয় ভাবগাম্ভীর্য স্মরণ করতে এভাবেই হাজারো মানুষের পদচারণায় মুখরিত তাজিয়া মিছিল। কারবালার সেই ঐতিহাসিক শোক, দ্রোহ আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের প্রতীক। তাজিয়া মিছিল থেকে নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা ঘিরে একের পর এক সেতু নির্মাণ হলেও বুড়িগঙ্গার বুকে এখনও থেমে যায়নি নৌকার চলাচল। প্রতিদিন হাজারো মানুষ সময় বাঁচাতে ভরসা রাখছেন ছোট ছোট নৌকায়। আর এই পারাপার ঘিরে টিকে আছে শত শত মাঝির জীবন জীবিকা। কমপক্ষে 400 বছরের ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী। সময়ের সঙ্গে বদলেছে নদীর গতিপথ, বিস্তৃত হয়েছে ঢাকা শহর, কিন্তু নদীকেন্দ্রিক জীবন জীবিকার অনেক চিত্র এখনও রয়ে গেছে। ঢাকার বুক চিরে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর এক পারে পুরান ঢাকা, অন্য পারে কেরানীগঞ্জ। এই দুই পার্কে যুক্ত করেছে বেশ কিছু সেতু। তবুও সময় বাঁচিয়ে নদী পার হতে হাজার হাজার মানুষের একমাত্র ভরসা এই ছোট ছোট কাঠের নৌকা। আর এই নৌকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মাঝির জীবিকা। বুড়িগঙ্গা ঘিরে রয়েছে 40টি খেয়াঘাট।
প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এসব ঘাট দিয়ে চলে পারাপার। সেতু থাকার পরও কেন মানুষ নৌকাই বেছে নিচ্ছেন? মনে করেন যে ব্রিজ থেকে যে গেলাম আমরা গাড়িতে বসে থাকতে হবে বা জ্যামে বসে থাকতে হবে, আর এখানে আমরা ইজিলি যাচ্ছি মুভিং আর আরামসে করতে পারছি, কোনো প্রবলেম, কোনো হ্যাসেল ছাড়া আর কি। আমার ধরেন এই কাজ হইলো এইখানেই, আমার ওইখান থেকে যাই আবার ঘুরে এইখানেই আসতে হবে, এই কারণেই নৌকা ব্যবহার করা হয়। দুর্ঘটনা গাড়িতে হইতে পারে না, তার কারণ গাড়ির তো নেই, এটার দুর্ঘটনা কম। তো এই সিজনে অনেক সময় কষ্ট হয়, নদীর পানি খুব দূষিত হয়ে যায়, পারাপারে গন্ধ হয়। শুধু যাত্রী নয়, এই নৌকাগুলোর সঙ্গে জড়িয়ে আছে শত শত মাঝির জীবন জীবিকা। বছরের পর বছর ধরে মাঝিরা নদীতে বৈঠা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। ঝড়, বৃষ্টি কিংবা শীত, কোনো প্রতিকূলতাই তাদের থামাতে পারে না। 36 বছর ধরে বুড়িগঙ্গার বুকে নৌকা বাইছেন মাঝি রজ্জব আলী। এই নৌকা বেয়েই তার জীবিকা নির্বাহ করছেন, পড়াশোনা করিয়েছেন সন্তানদের। কাম করি 600 টাকা 700 টাকা বা গড়ে লাগে 1000 টাকা দিতে পারি না। এই কোন 500 হয়, কোন 700 হয়, কোন 1000 হয়, কোন হয় না, এই আর কি। এইটা দিয়ে মনে করেন পোলা লাগা যা আছে সংসার আরতি মানে সবাই চলতেছে এটা দিয়া। কাজ কাম করি নৌকা বই আসেন, শিখছি নৌকা পাওয়া। এখন আগে তখন ইনকাম অনেক ভালো হইতে, এখন ইনকাম একটু কম। আমরা যদি পড়ালেখা করতাম তাহলে তার বুড়িগঙ্গা এত কষ্ট করি, এত মেহনতি করে এইসব কাম করতাম না। কত বৃষ্টি, বন্যা, বাতাস। তবে সময়ের সঙ্গে বদলেছে এই পেশার বাস্তবতা। বেড়েছে নৌকা রক্ষণাবেক্ষণ ব্যয়, কমেছে আয়। নদীর দূষণ, বাড়তি প্রতিযোগিতা এবং অনিশ্চয়তা মাঝিদের জীবনকে করে তুলেছে আরও কঠিন। আমার বুড়িগঙ্গার ঢেউয়ের সঙ্গেই লড়াই করে চলে মাঝিদের জীবন। নৌকাই তাদের সংসারের হাল, স্বপ্ন ও বেঁচে থাকার অবলম্বন। আয় কম, কষ্ট বেশি, তবুও জীবনের তাগিদে প্রতিদিন বৈঠা হাতে নামতে হয় নদীতে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, বুড়িগঙ্গা, ঢাকা। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। একটি সমন্বিত কৃষি ক্লিনিক স্থাপন করে সাড়া ফেলেছেন দিনাজপুরের কৃষক আমিনুল ইসলাম। দীর্ঘ ২৬ বছর ধরে স্থানীয় কৃষক ও খামারিদের বিনামূল্যে বা স্বল্প মূল্যে সমন্বিত কৃষি বিষয়ক চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি। নিজের বাড়িতেই গড়ে তুলেছেন কৃষি ক্লিনিক। এলাকায় কৃষি ডাক্তার হিসেবে পরিচিত আমিনুল ইসলাম মাত্র ৯ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কৃষি বিষয়ক ৫০টিরও বেশি প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরপর ২০১৪ সালে নিজ বাড়িতেই গড়ে তোলেন সমন্বিত কৃষি ক্লিনিক। এই ক্লিনিকে দেয়া হয় কৃষি বিষয়ক ওয়ান স্টপ সমাধান, আছে পরীক্ষাগার, লাইব্রেরি এবং অনফিল্ড সেবা। ফসল, গবাদি পশু এবং মাছের নানা রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়া হয় এখানে। কৃষকদের সমস্যা সমাধানে বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতি, ওষুধ সামগ্রী এবং জরুরি উপাদান নিয়ে কখনো কখনো আমিনুল সরাসরি ছুটে যান কৃষকের খামারে। গরু, ছাগল, হাঁস মুরগির বিভিন্ন সমস্যা হয়, এগুলো সমস্যা নিয়ে আসে। এগুলো আমি মোটামুটি যতদূর করা যায় শনাক্ত করে চিকিৎসা দিই, যেটা জটিল বা কঠিন মনে হয়। এই ডায়াগনস্টিক ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের যারা উচ্চতর ডিগ্রি প্রাপ্ত এই পর্যায়ের বিশেষজ্ঞ আছে, ওনাদের সঙ্গে পরামর্শ করি। এই ক্লিনিকে মাটি ও পানি পরীক্ষার আধুনিক যন্ত্র সহ লাইব্রেরিতে রয়েছে কৃষি বিষয়ক প্রায় ১৫০০-এরও বেশি বই। নিম, মেহগনি, ধুতুরা সহ 10টি ওষুধি গাছের পাতা দিয়ে নিজেই তৈরি করেন বিশেষ জৈব বালাইনাশক। বাড়ির চারপাশে প্রায় ৭৫ রকমের ওষুধি গাছ সংগৃহীত আছে। স্থানীয়রা তাকে ভালোবেসে ডাকেন কৃষি ডাক্তার আমিনুল ভাই। ওনার কাছে গেলে আমাকে ভালো পরামর্শ দেয়, ভালো ঔষধ দেয়। এই যে আমাদের আমিনুল ভাই ডাক্তার কৃষি, ওনার কাছে আমরা আস্তে আস্তে পরামর্শ দিতে যাই। ওনার কাছে আমরা চিকিৎসা নেওয়ার কারণে আমাদের ক্ষেত খামারের খুব ভালো হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। রাজধানীতে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে নিত্যপণ্যের দাম এখনো চড়া। সপ্তাহের ব্যবধানে কিছু পণ্যের দাম কমেছে, আর কয়েকটি আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারের শুক্রবার সকালের চিত্র এটি। এখানে দেখা যায় সবজির দাম নিয়ে ক্রেতার অভিযোগ অনেকটাই কমেছে। কেজি আপনার ৮০ থেকে ৭০ টাকা, এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি।
বটবটি ছিল 80 টাকা কেজি, এখন বটবটি 50 টাকা কেজি। কেউ এখন বলবে না যে কাঁচা সবজির দাম আগের থেকে এখন বেশি। দামটা যদি এইভাবে সবসময় যদি এইভাবে থাকে তো জনগণ মানে খেয়ে বাঁচবে, আর না হলে আমাদের না খায় মরতে হইবে। এখন ঠিক আছে, এখন মানে 30, 40, 50-এর ভিতরেই আছে সবজি ম্যাক্সিমাম। তবে নিত্যপণ্যের মূল্যচাপ এখনো রয়ে গেছে। চাল, তেল সহ বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। মিনিকেট চাল ঈদের আগে বিক্রি করছি, যে চালটা মনে করেন এই 66-68 টাকা, ওই চাল এখন বর্তমানে বিক্রি হইতেছে 76 টাকা, হচ্ছে 78 টাকা। তেলের দাম আগের সপ্তাহে এই সপ্তাহে খোলাটা যেটা ওইটা আগের মতোই আছে, দাম খোলাটা আগের মতোই আছে, আর ইনটেক যে তেলটা আছে ওইগুলোর দাম একটু কমছে। আদা, রসুন ও পেঁয়াজের দামেও বড় কোনো পরিবর্তন আসেনি এই সপ্তাহে। মোটামুটি গত সপ্তাহে আদা রসুন যেরকম সেম দাম আসলে এই সপ্তাহে এরকম সেম দামে রয়েছে। পেঁয়াজ বেচতেছি 35-40 টাকা, আর রসুন বেচতেছি দেশিটা 100 টাকা, ওটা হলো 160 টাকা। মাছের দামে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। পাঙ্গাস মাছটার দামটা বাড়ছে, তেলাপি মাছের দামটা মনে হয় পাঙ্গাস মাছ এটা মনে হয় সাধারণ মানুষ কিনা খাইতে পারছে মনে হয় 160-70 টাকা, এটা 80-90 টাকা। বাইলা মাছ যেটা গত সপ্তাহে নিচে 800-900 টাকা, সেটা 1000 টাকা বলে দাম দিচ্ছে না। তারপরে হলো কুরাল মাছ 800 টাকা কেজি বলছি, মানে 2.5 কেজি 2 কেজি সাইজে, তাও দিচ্ছে না। গত সপ্তাহে শোল মাছ 1 কেজিতে 1000, এই সপ্তাহে 1.5 কেজিতে 1200, মাগুর মাছ 600, শিং মাছ 500। এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। কাপ্তাই হ্রদে চলছে মাছ শিকারে 3 মাসের নিষেধাজ্ঞা। এই সময় সরকারি প্রণোদনা দেওয়া হলেও তা পর্যাপ্ত না হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে জেলেদের। এই জন্য জেলে পরিবারগুলোর জন্য বরাদ্দ বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারে গত 1 মে থেকে নিষেধাজ্ঞা দেয় সরকার। 3 মাসের নিষেধাজ্ঞা চলবে 31 জুলাই পর্যন্ত। দীর্ঘ সময়ে মাছ ধরতে না পেরে বেকায়দায় পড়েছেন স্থানীয় জেলেরা। জল আর জালের মিতালিতে যাদের জীবন চলে, তারা এখন বেকার সময় পার করছেন। নিষেধাজ্ঞাকালীন হ্রদে মাছ ধরা, বাজারজাত, মাছ সংরক্ষণ ও পরিবহন বন্ধ থাকে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাগড়াছড়ির মহালছড়ির জেলে পল্লীগুলোতে। প্রতি বছরে 3 মাস কাপ্তাই লেক বন্ধ থাকে। বন্ধ মৌসুমে এইখানে পোনা ছাড়া হয়। সরকার আমাদের মাসে 20 কেজি করে চাউল দিতেছে, সেই চাউলে আমাদের চলতেছে না। অবশ্য সরকারিভাবে কার্ডের মাধ্যমে জেলেদের প্রতি মাসে 20 কেজি করে চাল দেয়া হচ্ছে। তবে তা পর্যাপ্ত না হওয়ায় চালের পরিমাণ বাড়ানো এবং আয়ের বিকল্প ব্যবস্থা করার দাবি জানান তারা। 9 মাস জাল চলে, 3 মাস সাইট বন্ধ থাকে, সংসার নিয়ে খুব কষ্ট হয়ে যায়। সঠিক সময়ে যদি আপনার সাইট খুলে, তে মনে করেন যে আমরা সুখ শান্তিতে চলতে পারি। মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা করার আশ্বাসও দিলেন এই কর্মকর্তা। ধরা নিষিদ্ধ করা হয় সরকারের পক্ষ থেকে, সেই সময়ে তাদের জন্য কিছু পুনর্দানের ব্যবস্থা করা হয়। পাশাপাশি লোকালি আমরা যেন তাদের কর্মসংস্থান হয় সে বিষয়ে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। কাপ্তাই হ্রদের 4টি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে শুধুমাত্র মহালছড়িতেই 3000-এরও বেশি জেলে রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে এখন পর্যন্ত 589 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন, তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধার কর্মীরা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রথমে 7.2 মাত্রার একটি কম্পন এবং এর কয়েক সেকেন্ড পরই 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পের কেন্দ্র অগভীর হওয়ায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার দিন জাতীয় ছুটি থাকায় অন্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ বাড়িতে অবস্থান করছিল। কয়েক সপ্তাহ ধরে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যতিক্রমী রাজনৈতিক উদ্যোগকে কেউ দেখছেন প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিকল্প হিসেবে, আবার কেউ করছেন সমালোচনা। তাদের প্রশ্ন, অনলাইন জনপ্রিয়তা কি বাস্তব রাজনীতিতে প্রভাব ফেলতে পারে? এসব বিষয় নিয়ে নিউজরুম থেকে জানাচ্ছেন আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী সাইফুর রহমান শিশির। ভারতে সম্প্রতি ককরোচ জনতা পার্টি বেশ আলোচনায় এসেছে এবং
গত কয়েকদিন ধরে তারা টানা রাজধানী নয়াদিল্লিতে তারা বিক্ষোভ করে যাচ্ছে এবং তাদের দাবি মূলত দেশটির যে শিক্ষামন্ত্রী তার পদত্যাগ। এই যে নামটি ককরোচ জনতা পার্টি, এটি মূলত ভারতের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ঘিরে তিনি বেকারদেরকে তুলনা করেছেন তেলাপোকার সাথে। সেখান থেকেই তারা এই ককরোচ নামটি নিয়েছে এবং ইনস্টাগ্রামে তাদের একটি প্রোফাইল খোলা হয়, পেজ খোলা হয়, সেখান থেকে তাদের যাত্রাটা শুরু। এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিনি আগেই বলেছেন যে এটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আসলে খুব শিগগিরই রাজপথে নিয়ে আসা হবে। এবং শুরুতে যেটি দেখা গেছে যে অসংখ্য সমর্থন, ফ্যান ফলোয়ার এই প্ল্যাটফর্মটি পেয়েছে। 2,20,00,000-এর মতন ফলোয়ার এই ককরোচ জনতা পার্টির পেজে হয়েছে। তবে আমরা যদি খেয়াল করি যে তরুণ যারা রয়েছে, বিশেষ করে 18 থেকে 20-22 বছরের মধ্যে যারা রয়েছে, সেরকম তরুণদের সংখ্যাই এই প্ল্যাটফর্মে বেশি। ভারতের সরকারের জন্য এটি একটি হয়তো বড় চ্যালেঞ্জ হিসেবে তারা দেখছে, সে কারণে নানান ধরনের বাধা দেয়া, তাদেরকে যে সমাবেশ স্থলে পানি প্রবেশ আটকে দেয়া কিংবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া, এই ধরনের কিছু পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে যাতে এই আন্দোলনটি খুব বেশি আগাতে না পারে। তারা আসলে কয়েকটি বিষয় নিয়ে কথা বলছে, যেমন একটি হচ্ছে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস, সেটি যাতে না হয়, এবং আরেকটি যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে বেকারত্ব দূর করা। তাদের সামনে সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা তো রয়েছেই, যেহেতু দীর্ঘদিন ধরে ভারতে একটি রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে এবং আশেপাশের বিভিন্ন যে দেশের যে এই জেনজিদের যে বিপ্লব বা জেনজিদের যে আন্দোলন, সেটিও সফল হয়েছে, সেদিক থেকে ভারতেও সফল হবার কথা। তবে অন্যান্য যে দেশ, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা, এরা খুবই ছোট ছোট দেশ, ভারত তার তুলনায় অনেক বড়। ভারতের এবং প্রত্যেকটা প্রদেশে আলাদা আলাদা রাজনীতি, সে কারণে সেখানে সহসাই কোনো কিছু করাটা একটু চ্যালেঞ্জিং। আরেকটি যে বিষয় হচ্ছে ভোটারদের কাছে পৌঁছানো, প্রত্যেকটা প্রদেশে যে সেখানে শক্তিশালী রাজনৈতিক ইউনিট গঠন করা কিংবা ইনস্টাগ্রামের ফলোয়ারদেরকে ভোটার বানানো, এটি আসলে অত্যন্ত কঠিন কাজ। অনেকেই মনে করেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি যে হুজুগ বা একটি যে হোক্স কাজ করে, এটি হয়তো সেরকমই একটি বিষয় এবং সময়ের সাথে সাথে এটি হয়তো বিলীন হয়ে যাবে। তবে আবার কেউ কেউ বলছেন না, সেরকম হবে না, এটি থেকে অন্যান্য দেশের মতো বড় রাজনৈতিক যে পরিবর্তন সেটিও আসতে পারে। অন্তত এরা ক্ষমতায় না আসুক বা এদের কোনো রাজনৈতিক দল না থাকুক, বিজেপি সরকার একটি বড় ধাক্কা খেয়েছে এই সংগঠনটির কাছ থেকে। তাদের যেমন সম্ভাবনাও রয়েছে, তেমনি তাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। সব মিলিয়ে কি হয় সেটির জন্য আসলে আমাদের সামনের দিনে চোখ রাখতে হবে। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপে আই গ্রুপে সেরা হওয়ার লক্ষ্যে আজ রাত 1টায় ফ্রান্সের মুখোমুখি হবে নরওয়ে। আরেক ম্যাচে শনিবার ভোর 6টায় ইউরুগুয়ের প্রতিপক্ষ এইচ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা স্পেন। কেপ ভার্দে ও সৌদি আরব ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে রাউন্ড অফ 32-তে কোন দেশ হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ। বিশ্বকাপে ফ্রান্স, নরওয়ে, সেনেগাল আর ইরাকের আই গ্রুপটি নিয়ে আগে থেকেই কিছু বলা কঠিন ছিল, কিন্তু এই গ্রুপটি এখন সবচেয়ে সহজ গ্রুপে রূপ নিয়েছে। টানা 2 জয়ে ফ্রান্স ও নরওয়ে পৌঁছেছে শেষ 32-এ। এবার তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া লড়াই। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে গ্রুপ সেরা হতে গেলে নরওয়ের সামনে একটি পথ, জয়। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স সেনেগাল ও ইরাককে বড় ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে তারা। আক্রমণ ভাগে উঠছেন এমবাপ্পে, তবে নরওয়ে মোটেও সহজ প্রতিপক্ষ নয়। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে। 2 ম্যাচে 7 গোল করে তারা দেখিয়েছে তাদের আক্রমণ ভাগে শক্তির গভীরতা। গ্রুপের অন্য ম্যাচে ভাগ্যের সহায়তা নিয়ে নকআউট পর্ব নিশ্চিতে লড়াই নামছে সেনেগাল ও ইরাক। উভয় দলের ভান্ডার এখনও শূন্য। এই ম্যাচে জয় পেলে তৃতীয় সেরা দলের একটি হয়ে নকআউটে যাওয়ার একটা সম্ভাবনা তাদের থাকবে। শুধু জয় পেলেই হবে না, ব্যবধান বড় না হলে নকআউটে খেলার কোনো সম্ভাবনা থাকবে না। টুর্নামেন্টের শেষ 32-এ পা রাখতে উরুগুয়ের বিপক্ষে অন্তত 1 পয়েন্ট পেতে চায় ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ পর্বে 2 ম্যাচে 1 ড্র ও 1 জয়ে 4 পয়েন্ট লা রোজাদের। অন্যদিকে নকআউট পর্ব নিশ্চিত করতে স্প্যানিশদের বিপক্ষে ম্যাচে পূর্ণ পয়েন্ট আদায়ের লক্ষ্য কোচ মার্সেলো বিয়েলসার শিষ্যদের। 2 দলের লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে স্পেন, আর বিশ্বকাপ আসরে দুবারের মুখোমুখিতে কেউ কাউকে হারাতে পারেনি।
স্পেন আর উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখানো কেপ ভার্দের সামনে এবার সৌদি আরব, যাদের কিনা 2 ম্যাচ শেষে পয়েন্ট মাত্র 1। এই দু দলের ফলাফলের উপর নির্ভর করবে দ্বিতীয় রাউন্ডে কে হচ্ছে আর্জেন্টিনার প্রতিপক্ষ। যদি সৌদি আরবের বিপক্ষে বড় জয় পায় এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের সঙ্গে ড্র করে, তবে কেপ ভার্দেই হবে শেষ 32-এ আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ। এদিকে জি গ্রুপের 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইরান। নকআউটের টিকে থাকতে হলে ইরানকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্যই জয় পেতে হবে শক্তিশালী মিশরের বিপক্ষে। 4 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মোহাম্মদ সালাহর মিশর। বিশ্বকাপে ইরান দলের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ পর্বে নিজেদের শেষ 2 ম্যাচে 2 দিন আগে ইরানের স্কোয়াড যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পেয়েছে। তবে এই শিথিলের সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলার পরপরই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পেয়ে বেশ উচ্ছ্বসিত জাপানের ফুটবল প্রেমীরা। আসরের নতুন সংস্করণ রাউন্ড অফ 32-তে সেলেসাও বাধা টপকে সামনে এগিয়ে যাবে ব্লু সামুরাইরা, এমনটাই প্রত্যাশা তাদের। বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিতের পর বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে জাপান। রাউন্ড অফ 32-এ ব্লু সামুরাইদের খেলতে হবে লাতিন আমেরিকার শক্তিশালী দল ব্রাজিলের বিপক্ষে। তবে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের নামের ভারে ভরকে যেতে চায় না জাপান, বরং জেতার হুঙ্কারি দিয়ে রাখলো এশিয়ার দেশটি। সব খেলাই অপ্রত্যাশিত, কোনো কিছুই নিশ্চিত নয়। ব্রাজিল সত্যিই খুব ভালো দল, আসলে জাপানও বেশ ভালো খেলছে। নকআউটে আমরা সেরাটাই আশা করি। দারুণ ম্যাচ খেলে নকআউটে জাপান। আমি বিশ্বাস করি ব্রাজিলের পক্ষে দারুণ একটা ম্যাচ হবে। আশা করি আমরাই জিতব। জাপান নকআউট পর্বে যাওয়ায় আমি খুশি, কিন্তু ব্রাজিলের বিপক্ষে খেলাটা খুব কঠিন হবে। গত বছরের অক্টোবরে ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল জাপান টোকিওতে। সেইবার 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের 3-2 গোলে হারায় এশিয়ান জায়ান্টরা। সেই সুখস্মৃতি পুঁজি করে এবার বিশ্বকাপে বড় অঘটনের স্বপ্ন দেখছে সূর্যোদয়ের দেশের মানুষ। সব শেষ ম্যাচে আমরা ব্রাজিলকে দেখিয়েছি আমরা সহজে হার মানার মতো দল নই। এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে শুক্রবার ভোরে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে জাপান, যার ফলে এফ গ্রুপে রানার আপ হয় ব্লু সামুরাইরা। হিউস্টন স্টেডিয়ামে 29 জুন সোমবার রাত 11টায় সেলেসাওদের বিপক্ষে মাঠে নামবে তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তারেক রহমান শি জিনপিং বৈঠক, বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেজিংয়ের, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতার আগ্রহ প্রকাশ। টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। লক্ষ্মীপুরে মা ও 3 মেয়ে হত্যার ঘটনায় কুমিল্লার হোমনায় শোকের ছায়া। বাকরুদ্ধ বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য। হত্যার কারণ নিশ্চিত নয় পুলিশ। একটি তদন্ত টিম গঠন করেছি, 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করছে, তদন্ত অব্যাহত আছে। তাজিয়া মিছিল আর হাই হোসেন ধ্বনিতে ঢাকায় পালিত হলো পবিত্র আশুরা। কারবালা প্রান্তরের রক্তাক্ত ঐতিহাসিক ঘটনার স্মরণে নানা আনুষ্ঠানিকতা। একের পর এক সেতু নির্মাণ হলেও বুড়িগঙ্গার বুকে নৌকা এখনও রাজধানীমুখী হাজার হাজার মানুষের যাতায়াতের ভরসা। শত শত মাঝির জীবিকার উৎস। শিখছি নৌকা পাওয়া, এবার আগে তখন ইনকাম অনেক ভালো হইতো, এখন ইনকাম একটু কম। কোন 500 হয়, কোন 700 হয়, কোন 1000 হয়, কোন হয় না। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 589 জনে দাঁড়িয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ। প্রাণহানির সংখ্যা বৃদ্ধির আশঙ্কা, চলছে উদ্ধার অভিযান। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।